পুলিশের সদস্য। স্বচ্ছতা, সংস্কার, সুশাসন এমন প্রত্যাশা নিয়েই গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার। যেহেতু এটি কোনো দলীয় সরকার নয়, তাই সবাই আশা করেছিল এই সরকার হবে আপামর জনতার। দলীয় সংকীর্ণতা আর দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্তি পাবে বাংলাদেশ। মেঘে মেঘে চলে গেছে অনেক বেলা, 14 মাস অতিবাহিত হয়েছে, কিন্তু নতুন এক বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব যাদের হাতে তুলে দেওয়া হয়েছিল, সেই সরকার কতটা প্রত্যাশা পূরণ করেছে? পেছন ফিরে তাকালে শুধু একরাশ হতাশাই চোখে পড়ে। রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক, সামাজিক অধিকার কর্মী বা দেশের সাধারণ মানুষ কেউই এই সরকারের কাজে খুশি নয়। অনেকে তো আশঙ্কা প্রকাশ করছেন যে এই দুর্বল সরকার, যাদের কাজে কোনো স্বচ্ছতা, জবাবদিহিতা বা সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই, তারা কি আদৌ একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে? এই 14 মাসে বিশ্বের 13টি দেশে 14 বার সফর করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস, যেগুলোর বেশিরভাগই গুরুত্বপূর্ণ কোনো দ্বিপাক্ষিক সফর ছিল না। দেশের মানুষের করের টাকায় দলবল নিয়ে এই যে এত সফরযোগ্য হল, তা থেকে বাংলাদেশ কি অর্জন করেছে? এমন প্রশ্ন তুলেছেন অনেকেই। প্রধান উপদেষ্টা বিভিন্ন দেশে নানা ধরনের অনুষ্ঠানে গেছেন, কিন্তু এ সময় বাংলাদেশের সাথে অন্যান্য দেশের দ্বিপাক্ষিক কোনো চুক্তি হয়নি বললেই চলে। এই সফরগুলো কি ওনার জন্য খুব জরুরি ছিল? প্রধান উপদেষ্টার তো এর চেয়েও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব ছিল। ড. ইউনূস দায়িত্ব নেয়ার পর বলেছিলেন তার সরকার দুর্নীতির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেবে। সকল উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। পর্যায়ক্রমে এটি সকল সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে। কিন্তু 14 মাস পার হলেও কোনো উপদেষ্টাই সম্পদের হিসাব দেননি। তাদের এত সময় কোথায়? তারা দেশ সংস্কার আর নির্বাচন নিয়ে ব্যস্ত। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি এর ড. দেবপ্রিয় ভট্টাচার্য বিষয়টি নিয়ে আক্ষেপ করে বলেছেন, ঘটনাটা অনেকটা শেখ হাসিনার মতোই, কারণ উনিও তার নির্বাচনী ইশতেহারে মন্ত্রীদের আয় ব্যয়ের তথ্য প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা তিনি রাখেননি। আশা ছিল বর্তমান সরকার একটা নতুন নজির স্থাপন করবে, কিন্তু দুঃখজনকভাবে সেটা বাস্তবায়িত হয়নি। 24-এর গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বেশি আলোচিত হয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। নির্বাচনের সময় ঘনিয়ে এলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে? মব সন্ত্রাস কি থেমেছে? কিছুদিন আগেই ধর্মের দোহাই দিয়ে মানুষের মৃতদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে। ফ্যাসিবাদের অজুহাতে ভাঙচুর হয়েছে নিরীহ লাইব্রেরি। খেলাধুলায় যে নারীরা দেশের জন্য সম্মান বয়ে এনেছেন, তাদেরকেই খেলতে বাধা দেওয়া হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন পর্যায়ে উদ্বেগ থাকলেও অন্তর্বর্তী সরকার দাবি করছে যে পরিস্থিতি অতটা খারাপ নয়। সরকার বিভিন্ন পরিসংখ্যান হাজির করে দেখাতে চাইছে দেশে অপরাধ এখন নিম্নগামী এবং স্থিতিশীল। তবে জুলাই অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রকৃত তথ্য সংরক্ষণে পুলিশের সার্বিক সক্ষমতা যে কমে গেছে, এই বিষয়টি সরকার বোধহয় আমলে নেয়নি। আর যেসব অপরাধের ঘটনা আড়ালে চাপা পড়ে যাচ্ছে, তার হিসাব দেবে কে? একটি দেশের সুশাসন অনেকটাই নির্ভর করে শক্তিশালী এবং স্বাধীন বিচার ব্যবস্থার ওপর। গত 14 মাসে বাংলাদেশের বিচার ব্যবস্থা কি স্বাধীন হতে পেরেছে? এখনও তো দলীয় বিবেচনায় নিয়োগ বা পদায়ন করা হচ্ছে। গ্রেপ্তারকৃতরা যথাযথভাবে জামিনের অধিকার পাচ্ছেন না। হয়রানিমূলক মামলা রোধে নেই কোনো সুচিন্তিত পদক্ষেপ। স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বলেন, এখন থেকে আমরা দেখব গ্রেপ্তারকৃতরা যাতে জামিন না পায়, তখন তো বোঝাই যায় এই দেশের বিচার ব্যবস্থা আসলে কিভাবে চলছে। বিচারের নামে চলছে বিচারের আনুষ্ঠানিকতা। প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা ও অ্যাটর্নি জেনারেলের পাশাপাশি এর দায় নিতে হবে পুরো সরকারকেই। স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দায়িত্ব নেয়ার পর থেকেই নানা ধরনের সমালোচনার মুখে পড়ছেন। তার এপিএসের দুর্নীতি, বিমানবন্দরে অস্ত্রের গুলি নিয়ে প্রবেশ বা গভীর রাতে ওয়েস্টিন হোটেলে হাঁসের মাংস খেতে যাওয়া নিয়ে সামাজিক মাধ্যমে বিদ্রূপের শিকার হয়েছেন। এমনকি নিজের মন্ত্রণালয়ের সবচেয়ে বেশি টাকা এলাকার জন্য বরাদ্দ দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। ক্রীড়াঙ্গনেও তিনি সবসময় অযাচিতভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন। ক্রিকেট বোর্ডের নির্বাচনকে তিনি একটা তামাশায় পরিণত করেছেন। সবার আশা ছিল তরুণ উপদেষ্টা হিসেবে তিনি ভালো করবেন, কিন্তু তিনি খেলার জগৎকে কলঙ্কমুক্ত করতে এসে আরও কলুষিত করে ফেলেছেন। পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে অভিজ্ঞ তৌহিদ হোসেনকেও খুব একটা সফল বলা যাবে না। বর্তমানে অনেক দেশই বাংলাদেশের জন্য ভিসা বন্ধ রেখেছে। ভারত সীমিত পরিসরে মেডিকেল ভিসা দিলেও অন্য কোনো ভিসা দিচ্ছে না। ইউএই, উজবেকিস্তান, কাতার, ভিয়েতনাম, ওমান, কুয়েত, বাহরাইন বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না।
থাইল্যান্ড ভিসা দিলেও অন্তত ৪৫ দিন সময় নিচ্ছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, জাপান ভিসা দিচ্ছে খুব কম। অন্যান্য দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নেও তার মন্ত্রণালয় প্রায় ব্যর্থ। এই সংকট উত্তরণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যথেষ্ট ভূমিকাও দেখা যায়নি। তারা যেন স্রেফ রুটিন কাজ করে যাচ্ছে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দায়িত্ব নিয়েই পলিথিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। সেন্ট মার্টিনে সাধারণ মানুষের যাতায়াতে আরোপ করেছেন নানা ধরনের বিধিনিষেধ। অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধারে গুরুত্ব দিয়েছেন। তার উদ্যোগগুলি ভালো, কিন্তু সুনির্দিষ্ট পরিকল্পনা আর স্বচ্ছতার অভাবে দেশের মানুষ এর কোনো সুফল পায়নি। বরং কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। দেশের রাজধানী ঢাকা বায়ু দূষণের শীর্ষে রয়েছে অনেকদিন ধরে, কিন্তু এ ব্যাপারে কোনো উদ্যোগ নেই। উল্টো পরিবেশ ধ্বংস করে বিভিন্ন স্থাপনা নির্মাণ চলছে। আর সরকার কি জানে না পলিথিনের উৎপাদন কারা করে? তাদেরকে কেন থামানো যাচ্ছে না? সড়ক মহাসড়ক সংস্কারের দৃশ্যমান তেমন কোনো উদ্যোগ এখন নেই বললেই চলে। সম্প্রতি ঢাকা সিলেট মহাসড়কের বেহাল অবস্থা দেখতে গিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান নিজেই যানজটের কবলে পড়ে আটকে ছিলেন ৩ ঘণ্টা। শেষমেশ মোটরসাইকেলে চড়ে তাকে গন্তব্যে পৌঁছাতে হয়। দেশের সড়ক মহাসড়কের অবস্থা এখন আগের চেয়েও খারাপ, কারণ কোনো সংস্কার হচ্ছে না। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এলাকায় অল্প কিছু কাজ হলেও অধিকাংশ জায়গায় কোনো কাজ হচ্ছে না। সেই সঙ্গে দুর্নীতি আর অনিয়ম আছে আগের মতোই। অন্তর্বর্তী সরকার যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি উচ্চকণ্ঠ, সেটি হলো গণমাধ্যমের স্বাধীনতা। হ্যাঁ, এটা ঠিক, এখন অনেকেই অনেক কিছু বলতে পারছে, তবে কিছু কথা মানুষকে নিজে থেকেই গোপন রাখতে হচ্ছে। মবের একটা ভয় আছে না? অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকীকে প্রশ্ন করার জেরে গত এপ্রিলে ৩ সাংবাদিকের চাকরিচ্যুত হওয়ার ঘটনাও দেখেছে বাংলাদেশ। এছাড়া সময় টেলিভিশনের মালিকের অফিসে এনসিপি নেতা হাসনাত আবদুল্লার যাওয়া এবং কয়েকজন সাংবাদিকের চাকরি যাওয়া নিয়েও ব্যাপক আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় প্রচার মাধ্যম আসলে স্বাধীন হয়নি, স্রেফ একটা ভিন্নতর রূপ নিয়েছে। আগে যারা মিডিয়ার সর্বা ছিলেন তারা শেখ হাসিনার সুবিধাভোগী হয়ে নিজেরাই তার গুণগান গাইতেন, আর এখন মিডিয়ার শীর্ষ পদে বসেছে বিএনপি ও জামায়াতের লোক। ফলে মিডিয়া এখন বিএনপি ও জামায়াতের স্বার্থ দেখছে। আগেও সাংবাদিকরা স্বাধীন ছিল না, এখনও নেই। এরপরেও যারা স্বাধীনভাবে কাজ করার চেষ্টা করছেন তারা সেটা ঝুঁকি নিয়েই করছেন। প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানে খুন ও খুনের চেষ্টার মামলায় ২৬৬ জন সাংবাদিককেও আসামি করা হয়েছে, যাদের অনেকেই হয়তো শুধু পেশাগত দায়িত্ব পালন করছিলেন। এ প্রসঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আমাদের কিছু করার নেই, জনগণের অধিকার আছে মামলা করার। তার কথা মেনে নিয়েও বলতে হয়, কোনো আইনের যদি অপপ্রয়োগ হয় তাহলে কি সরকারের কিছু করার নেই? আইন উপদেষ্টা অনেক আগের এক ভিডিওতে বলেছিলেন, ক্ষমতা পেলে তিনি দেশের জন্য জীবন দিয়ে কাজ করবেন। হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি পেতাম। এই বুঝি তার কাজের সক্ষমতা? দ্রব্যমূল্য বৃদ্ধি, ব্যবসা বাণিজ্যের স্থবিরতায় বাংলাদেশের মানুষের জীবন দিন দিন দুর্বিষহ হয়ে উঠছে। কলকারখানা বন্ধ হচ্ছে, নতুন বিনিয়োগ নেই, চাকরি হারাচ্ছেন বহু মানুষ। বেকারত্বের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের অপরাধ প্রবণতা। তবে এত সব সমস্যা নিয়ে অন্তর্বর্তী সরকার আর বোধহয় মাথা ঘামাবে না। তারা এখন ন্যূনতম কিছু সংস্কার কাজ দেখিয়ে সংসদ নির্বাচন আয়োজন করে চলে যেতে পারলেই বাঁচে। স্বচ্ছতা আর সুশাসন নির্বাচিত সরকারের জন্যই তোলা থাক। ভিডিওটি পছন্দ হলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।